Good evening, students. Welcome back to my classes. এর আগের দিন আমরা এস্টাবলিশমেন্ট অফ প্ল্যানিং কমিশন, তার সঙ্গে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং 1951 থেকে 56, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং 56 to 61, and থার্ড 5 ইয়ার প্ল্যানিং 61 to 66, এবং তিনটা অ্যানুয়াল প্ল্যানিং 67, 68 and 69 পড়েছি। আজকে আমরা ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং পড়ব। এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এর যে টাইম লাইন, সেই টাইম লাইনটা ছিল 1969 to 1974। আমরা থার্ড 5 ইয়ার প্ল্যানিং দেখেছিলাম যেটা একটা ফ্লপ প্ল্যানিং ছিল, যার ফলে আমাদের কান্ট্রিতে ফুড শর্টেজ দেখা দিয়েছিল। এই ফুড শর্টেজ দেখানোর ফলে আমাদের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট অ্যাভেল ছিল না যে আমাদের পপুলেশনকে ফিড করবে, মানে খাবারটাও প্রোভাইড করতে পারতো না সেই টাইমে। তো এই সিচুয়েশনটা মাথায় রেখে আমাদের কি করা হয়েছিল, তিনটা অ্যানুয়াল প্ল্যানিং তৈরি করা হয়েছিল। এই তিনটা অ্যানুয়াল প্ল্যানিং এ আমাদের যে থার্ড 5 ইয়ার প্ল্যানিং এ যে ব্যথাটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, সেই ব্যথাটাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম। এবং তারপরেই আমাদের নেক্সট ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং স্টার্ট হয়ে যায় 1969 থেকে 74-এ। কিন্তু এই পূর্ব যে ব্যথা, সেই ব্যথাটাকে মাথায় রেখে এই ফোর্থ প্ল্যানিং এ কিছু অবজেক্টিভ নেওয়া হয়, ঠিক আছে। যে অবজেক্টিভটা হচ্ছে গ্রোথ উইথ স্টেবিলিটি। আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এ একটা আমরা ভালোই গ্রোথ পেয়েছিলাম। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা গ্রোথ পেয়েছিলাম, কিন্তু থার্ড 5 ইয়ার প্ল্যানিং এ আমাদের সেরকম গ্রোথ ছিল না, মানে কি আমাদের গ্রোথটা স্টেবল ছিল না। তাই ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এ অবজেক্টিভ রাখা হয় গ্রোথ উইথ স্টেবিলিটি। এছাড়াও আমাদের আরো কিছু ফোকাস রাখা হয়েছিল, তার মধ্যে কি ছিল, সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড, সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড অ্যান্ড সেলফ রিলায়েন্স। মানে আমাদের যে ফুড প্রোডাকশন, সেই ফুড প্রোডাকশনকে এত বেশি ইমপ্রুভ করতে হবে যে আমরা বাইরের দেশ থেকে, মানে কোনো ফরেন কান্ট্রি থেকে আমাদের জন্য কোনো অ্যাসিস্ট্যান্স না নিতে হয়। যেমন আমরা দেখেছিলাম যে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে, মানে ইউএসএ থেকে আমরা নিয়ে আসতাম PL 480 ফুড গ্রেইনস, ঠিক আছে। এর জন্য আমাদের ইম্পোর্ট করতে হতো, আমাদের ফরেক্স, তার জন্য ফরেক্সে অনেকটা প্রভাব পড়েছিল এই PL 480-র জন্য, ঠিক আছে। তাহলে এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এ একটা অবজেক্টিভ রাখা হয় যেন আমরা ফুডের দিক দিয়ে সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠতে পারি, মানে স্বনির্ভর হয়ে উঠতে পারি, এবং আমাদের ফুড প্রোডাকশনটা কি করা, ইনক্রিজ করা, ঠিক আছে। এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এ প্রথম যে 2 বছর, সেই প্রথম 2 বছর আমরা গ্রোথ পেয়েছিলাম রিমার্কেবল গ্রোথ পেয়েছিলাম। কিন্তু শেষ যে 3 বছর, সেই 3 বছর আমাদের যে গ্রোথটা, সেই গ্রোথটা ডেক্লাইন হয়ে যায়, ঠিক আছে। মানে এক্সপেক্টেড যে গ্রোথ, সেই এক্সপেক্টেড গ্রোথটা আমরা পাইনি, ঠিক আছে। তবে এই যে 1969 to 74-এ এখানে আমাদের টার্গেট রাখা হয়েছিল, আমাদের টার্গেট ছিল আমাদের টার্গেট ছিল 5.7%। বাট আমরা কত অ্যাচিভ করেছিলাম, আমরা অ্যাচিভ করেছিলাম 3.3%, ঠিক আছে। প্রথম 2 বছর আমরা ভালোই গ্রোথ পেয়েছিলাম, তারপরে আমাদের গ্রোথটা ডেক্লাইন হয়ে যায়, ঠিক আছে। এর জন্য আমাদের যে গ্রোথটা পাই ওভারঅল, সেটা ছিল আমাদের 3.3%, সেটা অনেকটাই কম, ঠিক আছে। এই যে প্ল্যানটা, ফোর্থ 5 ইয়ার প্ল্যান, এই পুরো প্ল্যানটা একটা মডেলের উপর বেস ছিল। যে মডেলটা হচ্ছে অশোক রুদ্র মডেল, ঠিক আছে। প্রিন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা মাথায় রাখবে। অশোক রুদ্র মডেলের উপর আমাদের ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং বেস ছিল। প্রথম 2 বছর যে আমরা গ্রোথটা পেয়েছিলাম, এই গ্রোথের মধ্যে আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছিল, ঠিক আছে। সেই ডেভেলপমেন্টগুলোর মধ্যে কি, সেটা হচ্ছে রেকর্ড ইন ফুড গ্রেইন প্রোডাকশন। মানে আমাদের যে ফুড গ্রেইন প্রোডাকশন, সেই ফুড গ্রেইন প্রোডাকশনটা আমাদের কি হয়েছিল, অনেকটাই বেড়ে গিয়েছিল, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, ইনক্রিজ দ্য বাফার স্টক। বাফার স্টক মানে কি, বাফার স্টক মানে কি, যে আমরা ফুড গ্রেইন থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রী, সেই সামগ্রীগুলোকে আমরা কি করি, সঞ্চয় করি। যদি কোনো কারণে আমাদের দেশে কোনো ক্রাইসিস তৈরি হয়, বা ইন্টারনাল ক্রাইসিস তৈরি হয়, ঠিক আছে, বা কোনো এমার্জেন্সি দেখা দেয়, সেই টাইমে আমরা কি করি, এই যে আমাদের বাফার স্টক, এই বাফার স্টক থেকে আমরা সেই সামগ্রীগুলো ইউজ করে আমাদের দেশের যে পপুলেশন, সেই দেশের পপুলেশনকে আমরা কি করি, ফিড করি বা খাওয়াই।
আমাদের এই 1969 থেকে 74-এ মানে ফোর্থ প্ল্যানিং এ আমাদের ফুড গ্রেন প্রোডাকশন বেড়ে যাওয়ার ফলে আমাদের বাফার স্টকটাও কি হয়েছিল, অনেকটা বেড়ে গিয়েছিল। ঠিক আছে, তো এগ্রিকালচার সেক্টরের দিক থেকে আমাদের ডেভেলপমেন্ট ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এ দেখা যায়। দেন দেখা যায় কোথায়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা কি দেখতে পাই, যে আমাদের যে এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্টকে এতটাই প্রমোট করা হয়েছিল যে আমাদের এক্সপোর্টটা বেড়ে গিয়েছিল। ঠিক আছে, আমরা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এ আমরা টার্গেট নিয়েছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, যেখানে নেহেরু মাহালানবিস মডেলকে ফলো করে আমরা একটা এলিমেন্ট এর মধ্যে ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা হলো ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। মানে কি, আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, যে আমাদের যে নিজস্ব ইন্ডাস্ট্রি, সেই নিজস্ব ইন্ডাস্ট্রিকে এতটাই বেশি বাড়ানো হবে বা তাদের প্রোডাক্টিভিটি থেকে এতটাই বাড়ানো হবে, তার যে প্রোডাকশন, সেই প্রোডাকশন কি হবে, অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। এর জন্য কি হয়, আমরা যেন বাইরের দেশের উপর যেন নির্ভর হয়ে না থাকি কোনো কিছু কেনার জন্য বা সেখান থেকে রপ্তানি করার জন্য। ঠিক আছে, এই ইম্পোর্ট সাবস্টিটিউশনের ফলে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে অনেকটা বেশি ইমপ্রুভ দেখা দিয়েছিল। এখন এই যে টার্ম, এই টার্মটা আমাদের বুঝতে হবে। একটা টার্ম হচ্ছে আমাদের কি, ইম্পোর্ট, আর একটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টটা কি, আমরা বাইরের দেশে যা কি করি, রপ্তানি করি। ঠিক আছে, আমরা বাইরের দেশে কি করি, যা রপ্তানি করি, মানে আমরা বাইরের দেশে যা পাঠাই। এখন সাপোজ আমাদের এগ্রিকালচার সেক্টরে কি, যে ফুড গ্রেন প্রোডাকশন অনেকটা বেশি বেড়ে গেছে। ঠিক আছে, আমরা যে সাফিসিয়েন্ট, মানে যে আমাদের যে এক্সেস যে ফুড গ্রেন, ঠিক আছে, বা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টগুলো যেগুলো এক্সেস, সেগুলো আমরা কি করতাম, এক্সপোর্ট করতাম। এখন কোনো জিনিস যখন আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করলে আমাদের সুবিধাটা কি, এক্সপোর্ট করলে আমাদের কি আসবে, ফরেক্সটা বেড়ে যাবে। ফরেক্সটা কি, আমার ফরেক্স হচ্ছে কি, ফরেন কারেন্সি। ঠিক আছে, আমরা যা কিছু বাইরে রপ্তানি করতাম তার জন্য আমরা কি করতাম, ফরেন কারেন্সি পেতাম। ঠিক আছে, সেটা মাত্র এক্সপোর্টের ফলেই আমাদের সম্ভব ছিল। এই এক্সপোর্টের ফলে আমাদের কি হয়, ফরেক্স যে সেটা আছে, ফরেক্স যে রিজার্ভ, সেই ফরেক্স রিজার্ভটা আমাদের বেড়ে যায়। অন্যদিকে ইম্পোর্টের ক্ষেত্রে কি হয়, ইম্পোর্ট মানে আমরা বাইরে থেকে যা কিছু আমদানি করি। এখন বাইরের দেশ থেকে আমরা যা কিছু কিনবো, ঠিক আছে, সেই কেনার জন্য যে পয়সাটা বা যে টাকাটা আমরা পে করবো, সেটা কিন্তু আমাদের ফরেন কারেন্সিতেই পে করা হতো। ঠিক আছে, এন্ড ফরেন কারেন্সি থেকে পে করা মানে কি, ফরেন কারেন্সি থেকে পে করা মানে হচ্ছে ফরেক্স থেকে পে করা। এর ফলে কি হয়, আমাদের ফরেক্সটা ডেক্লাইন হয়ে যায়। ওকে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা একটা রিমার্কেবল গ্রোথ দেখতে পেয়েছিলাম, কারণ এই সময় আমাদের কি হয়েছিল, এক্সপোর্টটা কি হয়েছিল, আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছিল। এই এক্সপোর্ট অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে আমাদের যে ফরেক্স, সেই ফরেক্সে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছিল। ঠিক আছে, তো এই ধরনের একটা গ্রোথ আমরা এই 4th 5 ইয়ার প্ল্যানে দেখতে পেয়েছিলাম। নেক্সট যেটা ডেভেলপমেন্ট হয়েছিল, সেটা হলো ন্যাশনালাইজেশন অফ ব্যাংক। এই ন্যাশনালাইজেশন ব্যাংক ইন্ট্রোডিউস করেন ইন্দিরা গান্ধী। যেটা তোমরা দেখতে পাচ্ছ পিকচার, ইন্দিরা গান্ধী, ইনি এই ন্যাশনালাইজেশন অফ ব্যাংক যে কনসেপ্টটা, সেটা তিনি ইন্ট্রোডিউস করেন। এটা 1969, ডেটটা তোমাদের এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। 1969 এই সময় এটাই কি করা হয়, ইন্ট্রোডিউস করা হয়। এবং এর যে তারিখটা, সেই তারিখটা ছিল 19 জুলাই। 19 জুলাই 1969-এ আমাদের যে 14টা ব্যাংক ছিল, সেই 14টা ব্যাংকে কি করা হয়, ন্যাশনালাইজ করা হয়। কারণ কি ছিল এর পিছনে, এই যে 14টা ব্যাংক ন্যাশনালাইজ করার পিছনে কারণ ছিল কি, যে এই যে ব্যাংকের যে ক্যাপাসিটি, লেন্ডিং ক্যাপাসিটি, সেই লেন্ডিং ক্যাপাসিটিকে কি করার জন্য, এনহান্স করার জন্য বা ইনক্রিজ করার জন্য। যদি ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়, তাহলে আমাদের যে ইকোনমি, সেই ইকোনমিতে কি হবে, মানি সাপ্লাইটা বেড়ে যাবে। এবার এই মানি সাপ্লাই বেড়ে যাওয়ার ফলে আমাদের যে প্রাইমারি সেক্টর বা সেকেন্ডারি সেক্টর, তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে প্রোডাকশন, সেই প্রোডাকশন অটোমেটিক্যালি কি পাবে, বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের যে অবজেক্টিভ ছিল এই 14 ব্যাংক ন্যাশনালাইজেশনের পিছনে, সেটা কি ছিল, যে আমাদের যেন ল্যান্ডিং ক্যাপাসিটি, ব্যাংকের যে ল্যান্ডিং ক্যাপাসিটি, সেই ল্যান্ডিং ক্যাপাসিটি যেন বেড়ে যায়। এর ফলে ব্যাংক যেন লোন বা আদার্স কোনো যে অ্যাসিস্ট্যান্স, বেসিক্যালি মিডিয়াম এমএসএমই সেক্টর বা স্মল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ গুলোতে কি করতে পারে, মানি ফ্লো করতে পারে। এর ফলে কি হবে, আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরে প্রোডাকশনটা কি হয়ে যায়, আমাদের বেড়ে যায়। ঠিক আছে, এই অবজেক্টিভ নিয়েই আমাদের 14টা ব্যাংক কি করা হয়, ন্যাশনালাইজ করা হয়। সেটা কবে করা হয়, আমাদের 1969 এবং 19 জুলাই। এখানে প্রথম ব্যাংক ন্যাশনালাইজেশন কবে হয়েছিল, সেই অনুযায়ী এটা এক্সামিনেশনে দিয়ে দেয়।
এছাড়া আমরা ব্যাংকিং মার্জার সম্পর্ক পড়বো। প্রথম হয়েছিল আমাদের, ফার্স্ট হয়েছিল 1969-এ, এটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড যে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা ছিল আমাদের 15 এপ্রিল। নাইনটিন এইটিতে। এরপরে আমাদের আরো ব্যাংকিং মার্জার হয় 2020-তে, আমরা দেখতে পাই এটা মেজর আমার কি হয়, ব্যাংকিং মার্জার হয়, যেখানে টোটাল 27টা ব্যাংক থেকে আমাদের বর্তমানে পাবলিক সেক্টর ব্যাংক দাঁড়ায় টোটাল 12টা। এখন বর্তমানে আমাদের পাবলিক সেক্টর ব্যাংক আছে টোটাল 12টা। ঠিক আছে, তাহলে আমাদের যে মেজর ডেভেলপমেন্ট গুলো 4th 5 ইয়ার প্ল্যানিং এ ঘটেছিল সেগুলোর মধ্যে দেখলাম এগ্রিকালচার সেক্টরে ফুড গ্রেন প্রোডাকশন বেড়ে গিয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টটাও আমাদের অনেকটা বেড়ে গিয়েছিল। ঠিক আছে, আমাদের যে এক্সপোর্ট সেই সময় আমাদের 7% গ্রো হয়েছিল, 7% আমাদের কি হয়েছিল, এক্সপোর্ট গ্রো হয়েছিল। তাছাড়াও আমাদের ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল, 14টা ব্যাংক আমাদের কি হয়েছিল, ন্যাশনালাইজ হয়েছিল এই টাইমে। আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম যে এই 4th 5 ইয়ার প্ল্যানিং এর যে 2 বছর, সেই 2 বছর আমরা রিমার্কেবল গ্রোথ পেয়েছিলাম, বাট শেষের যে 3টা বছর ছিল সেই 3টা বছর আমাদের অনেক সেটব্যাক ছিল, বা আমরা ততটা গ্রো করতে পারিনি। এর পিছনে কতগুলো কারণ ছিল। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা কারণ, সেই কারণটা হচ্ছে কি, বাংলাদেশ লিবারেশন ওয়ার। এই সময় একটা ওয়ার ঘটেছিল, ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় ওয়ার অফ 1971 সম্পর্কে জানি, যেখানে ট্রিপল ফ্রন্টিয়ার ছিল, যেখানে ইনভলভ ছিল আমাদের পাকিস্তান, ইনভলভ ছিল, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ইন্ডিয়া। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ আগে আমাদের কি ছিল, ইস্ট পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান ছিল। ইন্ডিয়া এই পাকিস্তানে, মানে এই ওয়ারে বাংলাদেশকে হেল্প করে, এবং তারা 1971-এ কি পায়, তারা স্বাধীনতা পেয়ে যায়। এর ফলে এই 4th 5 ইয়ার প্ল্যানিং এর যে রিসোর্সেসটা, ঠিক আছে, সেই রিসোর্সেসটা কোথায় ডাইভার্ট হয়ে যায়, এই রিসোর্সেসটা আমাদের ডিফেন্স যে পারপাজে, সেই পারপাজে আমাদের কি হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়। এর ফলেও আমাদের যে নেক্সট 3 ইয়ার্স যে প্ল্যানিং এ, সেখানে একটু আমাদের কি হয়েছিল, ইফেক্ট পড়েছিল। এছাড়াও কি হয়েছিল, ইনফ্ল্যাক্স অফ রিফিউজিস, মানে রিফিউজি যে সংখ্যাটা, সেই রিফিউজির সংখ্যাটা আমাদের কি হয়েছিল, অনেকটা বেড়ে গিয়েছিল। কারণ ওয়ারের ফলে আমাদের বাংলাদেশ থেকে মাইগ্রেশন হয়ে ইন্ডিয়াতে অনেক লোক চলে এসেছিল। ঠিক আছে, একটা রিফিউজি ক্রাইসিস তৈরি হয়েছিল। এই রিফিউজিকে ফিট করার জন্য, মেনটেন্সের জন্য আমাদের যে 4th 5 ইয়ার প্ল্যান, সেখান থেকে রিসোর্সেস এখানে ডাইভার্ট হয়ে গেছিল। ঠিক আছে, নেক্সট কি ছিল, নেক্সট ছিল আমাদের এক্সটার্নাল ক্রাইসিস। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1969 থেকে 74 এর মধ্যে, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট মধ্যে হচ্ছে এক্সটার্নাল ক্রাইসিস হলো। এই এক্সটার্নাল ক্রাইসিসটা কি? তো এক্সটার্নাল ক্রাইসিস বোঝার জন্য আমরা প্রথমে বুঝবো ওপেক কে। তোমরা সবাই নাম শুনেছো, ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এটা কি? এটা একটা কার্টেল। ঠিক আছে, এর যে হেড অফিস, সেই হেড অফিসটা অবস্থিত জেনেভাতে। স্ট্যাটিক জিকের জন্য তোমরা মনে রাখবে, জেনেভাতে। এটা তৈরি করা হয় আমাদের 1960-তে। যে কান্ট্রিগুলো এখানে ইনভলভ ছিল যখন তৈরি করা হয়, তার মধ্যে ছিল কি, ইরান, কুয়েত, সৌদি আরবিয়া এবং ভেনেজুয়েলা। এখন টোটাল যে মেম্বার আছে ওপেকের, সেটা হচ্ছে কি আমাদের টোটাল 15টা। কাতার কিন্তু এই ওপেক থেকে উইথড্র করেছে। এখন এক্সটার্নাল ক্রাইসিস বলতে এখানে কি বোঝানো হয়েছে, এটাকে অনেক সময় ওপেক ক্রাইসিস বলা হয় থাকে, ওপেক ক্রাইসিস। আমাদের যে ইন্ডিয়ান নিড, যে কোনো কান্ট্রি সব থেকে বড় রোল যেটা প্লে করে, সেটা হচ্ছে ওয়েল, মানে এনার্জি নিড। আমাদের যে ওয়েল নিড বা এনার্জি নিড, সেই এনার্জি নিডটা আমরা কোথা থেকে, কার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, এই ওপেক কান্ট্রিগুলোর উপর ডিপেন্ড করছিলাম। এই ওপেক কি, ওপেক হচ্ছে কি, এই মিডল ইস্ট যে কান্ট্রি, মানে ওয়েল প্রডিউসিং যে কান্ট্রি, সেই কান্ট্রিগুলোর একটা গ্রুপিং। ঠিক আছে, এই ওপেক কি করতো, এই ওপেক, ওপেকের প্রাইমারি ফাংশন হচ্ছে যে ক্রুড ওয়েল, এই ক্রুড ওয়েলের প্রাইসকে কি করা, ডিটারমাইন করা। 1973-তে, মানে এক্সটার্নাল ক্রাইসিস ফলে, মানে ওয়েল শকের ফলে 1973-তে আমাদের যে ক্রুড অয়েল প্রাইসিস, সেটা
ক্রুড অয়েলের যে প্রাইস, সেই প্রাইসটা ওপেক কি করে দেয়, বাড়িয়ে দেয়। এর ফলে কি হয়, আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে একটা ইফেক্ট পড়ে। কেমন ইফেক্ট পড়ে? ক্রুড অয়েল ইম্পোর্ট করার জন্য আমরা কি করতাম, আমাদের ম্যাক্সিমাম যেটা এনার্জি নিড, ঠিক আছে, সেই এনার্জি নিড জন্য আমরা কি করতাম, ক্রুড অয়েল কি করতাম, আমরা ইম্পোর্ট করতাম। আর সেই ইম্পোর্টটা কার মাধ্যমে করতাম, সেই ইম্পোর্টটার জন্য আমরা কি পে করতাম, ফরেক্স দিতাম। ফরেক্স মানে কি, ফরেন কারেন্সি দিয়ে আমরা কি করতাম, ইম্পোর্ট করতাম। এর আগে যখন আমরা $2 দিয়ে মোটামুটি এক ব্যারেল, যেটা হচ্ছে 46 গ্যালন, এক ব্যারেল তেল পেতাম, সেখানে আমাদের $4 দিয়ে এক ব্যারেল তেল পাচ্ছিলাম। মানে অয়েল প্রাইস বেড়ে যাওয়ার ফলে আমরা $2 জায়গায় আমরা $4 দিতাম এক ব্যারেল ক্রুড অয়েলের জন্য। এর ফলে কি হয়ে যায়, আমাদের ইম্পোর্টটা, আমাদের যে ইম্পোর্ট, সেই ইম্পোর্টটা আমাদের জন্য কি হয়ে যায়, কস্টলিয়ার হয়ে যায়। মানে ইম্পোর্টের কস্টটা আমাদের বেড়ে যায়। এর ফলে কি পড়ে, আমাদের যে ফরেক্স, ঠিক আছে, এই ফরেক্সে আমাদের কি পড়ে, প্রেসার পড়ে। ফরেক্সে আমাদের কি হয়, প্রেসার পড়ে। মানে ফরেন কারেন্সি যে রিজার্ভ, সেই রিজার্ভের উপর আমাদের কি পড়ে, প্রেসার পড়ে। মানে কি, এর যে রিজার্ভটা, সেই রিজার্ভটা কি হয়ে যায়, ডেক্লাইন হয়ে যায়। এটাও একটা মেজর রিজন ছিল যে নেক্সট 3 বছরে আমাদের ডেভেলপমেন্ট না হওয়ার। নেক্সট যেটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা কি, সেটা হচ্ছে র্যাপিড গ্রোথ ইন পপুলেশন। 1971-এ আমাদের যে পপুলেশন, ঠিক আছে, অনেকটা বেশি গ্রো হয়ে গেছিল। পপুলেশন গ্রোথ ওয়াজ হাই। এই পপুলেশন গ্রোথ হওয়ার ফলে, মানে পপুলেশন বেড়ে যাওয়ার যে ইমিডিয়েট রিজন বা ইমিডিয়েট যে ইফেক্ট, সেই ইফেক্টটা দেখা যায় আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং এ। পপুলেশন বেশি হয়ে যাওয়ায় যে ইফেক্টটা দেখা যায়, সেই ইফেক্টটা কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং এ দেখা যায়। স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কি জিনিস, যে কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি হাউজিং, কোয়ালিটি হেলথ কেয়ার, কি করা হবে, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি হেলথ কেয়ার এবং কোয়ালিটি হাউজিং, এইসব জিনিসগুলো আমাদের কি করতে হয়, আমাদের যে দেশের লোক বা পপুলেশন, তাদেরকে প্রোভাইড করতে হয়। কিন্তু পপুলেশন এক্সপ্লোশন হওয়ার ফলে, মানে পপুলেশন বেড়ে যাওয়ার ফলে, ঠিক আছে, আমাদের যে রিসোর্সেস, সেই রিসোর্সের উপর কি পড়ে, রিসোর্স সোর্সের উপর আমাদের প্রেসার পড়ে। ঠিক আছে, এর ফলে কি হয়, আমাদের যে রিসোর্সেস, সেই রিসোর্সটা আমাদের কি হয়, কমে যায়। ঠিক আছে, তার জন্য ফর 5 ইয়ার প্ল্যানিং এ যে রিসোর্সেস ছিল, সেই রিসোর্সের উপর কি ইফেক্ট পড়ে। ঠিক আছে, এটাও একটা কারণ ছিল যে আমাদের নেক্সট যে 3 বছর ফর 5 ইয়ার প্ল্যানে একটু সেটব্যাক হওয়া। এর উপরেই লক্ষ্য করে, মানে পপুলেশন গ্রোথের উপর লক্ষ্য করে, সেই সময় ইন্দিরা গান্ধী একটা প্রোগ্রাম চালিয়েছিলেন। ঠিক আছে, সেই প্রোগ্রামটা হচ্ছে কি, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম তিনি কি আসেন, নিয়ে আসেন, যার কারণে আমাদের কি হয়, যে আমরা যেন মানে পপুলেশন এক্সপ্লোশন থেকে যেন আমরা রক্ষা পাই, বা আমাদের যে পপুলেশন গ্রোথ র্যাপিডলি বাড়ছিল, সেই দিক থেকে যেন আমাদের কি করা হয়, যেন সুস্থ হয়ে আমরা উঠতে পারি। তার জন্য আমাদের এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম আমাদের 1971-এ ইন্দিরা গান্ধী নিয়ে আসেন। ঠিক আছে, নেক্সট যেটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে মনসুন ফেলিয়ার। মানে কি, মনসুনটা কি জিনিস, এটা হচ্ছে একটা ক্লাইমেটিক ফিচার্স। আমাদের যে এগ্রিকালচার, এই এগ্রিকালচার কিন্তু মানে সব থেকে বেশি ডিপেন্ডেন্ট এই মনসুনের উপর, মানে এই ক্লাইমেটিক ফিচার্সের উপর ডিপেন্ডেন্ট। 1971 থেকে 72, 73 আমাদের ক্লাইমেটিক কন্ডিশনস খুব একটা ভালো ছিল না। এর ফলে কি ছিল, আমাদের যে এগ্রিকালচার, সেই এগ্রিকালচারের উপর কি পড়ে, ইফেক্ট পড়ে। এই ইফেক্টের ফলে আমাদের যে প্রোডাকশন, ফুড গ্রেইন প্রোডাকশন বা ফুড প্রোডাকশন, সেটা অনেকটা কমে গিয়েছিল। তাহলে 4th 5 ইয়ার প্ল্যানিং এ যে লাস্ট 3 বছর, সেই লাস্ট 3 বছর গ্রোথ না হওয়ার পিছনে যে রিজনগুলো ছিল, সেটা কি, বাংলাদেশ লিবারেশন ওয়ার 1971, এবং কি ইনফ্লাক্স অফ রিফিউজিস, ওয়ারের ফলে যে রিফিউজিগুলো, সেই রিফিউজিগুলোর সংখ্যা আমাদের বেড়ে গিয়েছিল। এক্সটার্নাল ক্রাইসিস হয়েছিল, মানে ওপেক ক্রাইসিস হয়েছিল, ওয়েল শক দেখা দিয়েছিল 1973-তে। তারপরে কি ছিল, র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, মানে কি আমাদের পপুলেশন র্যাপিডলি গ্রো করতে থাকে 1971-এর পর থেকে। তাছাড়াও কি ছিল, মনসুন ফেলিয়ার, মানে ক্লাইমেটিক যে কন্ডিশন, সেই কন্ডিশনটা ফেভারেবল ছিল না এগ্রিকালচার প্রোডাকশনের জন্য।
এছাড়াও 1969 টু 74 মানে ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এ একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়। সেই ডেভেলপমেন্টের মধ্যে অন্যতম ছিল পোখরান 1। পোখরান 1 আমাদের একটা সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বা একটা টেস্ট করা হয়, একটা মেজর সায়েন্টিফিক ডেভেলপমেন্ট ঘটে এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এ। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এ। ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এর টাইমলাইন ছিল ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এর টাইমলাইন ছিল 1974 থেকে 1979। ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এর টার্গেট ছিল 4.4% এন্ড অ্যাচিভ করেছিলাম আমরা 4.8%। The target growth rate was 4.4% and the actual growth rate was 4.8%। মানে as compared to previous plan আমরা এই প্ল্যানে অনেকটা সাকসেস পেয়েছিলাম। এই প্ল্যানটা যে মডেলের উপর বেস ছিল সেই মডেলটা ছিল কি ইনপুট এবং আউটপুট মডেল। এই ইনপুট আউটপুট মডেল যে প্রপোজ করেন তিনি একজন প্রমিনেন্ট ইকোনমিস্ট ছিলেন, ওনার নাম ছিলেন ওয়াসিলি লিওনটিয়েভ। ওয়াসিলি লিওনটিয়েভ এই ইনপুট আউটপুট মডেলটা প্রপোজ করেন। আমাদের ফিফথ 5 ইয়ার প্ল্যান এই ইনপুট আউটপুট মডেলের উপর বেস ছিল, যেটা ওয়াসিলি লিওনটিয়েভ 1951 তিনি একজন নোবেল জয়ী ইকোনমিস্ট। ঠিক আছে, তিনি এই ইনপুট আউটপুট মডেল কি করেন প্রোভাইড করেন। এই পুরো ফিফথ ইয়ার প্ল্যানটা দুটো ড্রাফটে করা হয়। প্রথম যে ড্রাফটটা প্রপোজ করেন সেটা ছিল সি সুব্রমণিয়াম, ইনি প্রথম তিনি ড্রাফটটা প্রপোজ করেন, যেখানকার মেইন অবজেক্টিভ ছিল পভার্টি এলিভেশন প্রোগ্রাম, পভার্টি এলিভেশন প্রোগ্রাম, লঞ্চিং অফ পভার্টি এলিভেশন প্রোগ্রাম। প্রথম ড্রাফটটা দেন সি সুব্রমণিয়াম এবং যে ফাইনাল ড্রাফট সেই ফাইনাল ড্রাফটটা দেন ডি পি ধার। হি ওয়াজ দ্য মেইন আর্কিটেক্ট অফ দ্য 5 ইয়ার প্ল্যানিং। ইনি কি ছিলেন এই 5 ইয়ার প্ল্যানিং এর মেইন আর্কিটেক্ট ছিলেন। পরীক্ষায় যদি বলে যে মেইন আর্কিটেক্ট কে ছিলেন, সে কি ছিলেন ডিপি ধার। যেটাতে ডাইরেক্ট অ্যাটাক করা হয় রিমুভাল অফ পভার্টি, রিমুভাল অফ পভার্টি। তাহলে এই প্ল্যানটা প্রথম যে ড্রাফটটা তৈরি করেন সেই ড্রাফটটা তৈরি করেন সি সুব্রমণিয়াম এবং ফাইনাল ড্রাফটটা তৈরি করেন ডিপি ধার। যেসব জিনিসগুলো এই ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এ স্ট্রেস করা হয়েছিল তাদের মধ্যে ছিল কি এমপ্লয়মেন্ট, স্ট্রেস অন এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্ট জেনারেশন, পভার্টি এলিভেশন মানে গরিবি হটাও। এই গরিবি হটাও টার্মটা 1971 মিসেস ইন্দিরা গান্ধী প্রথম দিয়েছিলেন। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় এবং প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন দিয়েছে যে গরিবি হটাও টার্মটা কে দিয়েছিলেন। 1971 মিসেস ইন্দিরা গান্ধী কি দিয়েছিলেন এই পভার্টি এলিভেশন টার্মটা দিয়েছিলেন। এই পুরো ফিফথ ইয়ার প্ল্যানটা মোটামুটি 1978 পর্যন্ত চলে। 1978 পর্যন্ত আমাদের ফিফথ 5 ইয়ার প্ল্যানিং চলে। তারপরে এই প্ল্যানটাকে কি করে দেওয়া হয় টার্মিনেট করে দেওয়া হয়। টার্মিনেট করে দেওয়া হয় মানে কি বাতিল করে দেওয়া হয়। কেন বাতিল করে দেওয়া হয়?
তার পিছনে কারণ ছিল যে কংগ্রেস লেড মিসেস ইন্দিরা গান্ধী সেই টাইমে 25 জুন 1975-এ এমার্জেন্সি মানে দেশে এমার্জেন্সি লাগিয়েছিলেন। এই এমার্জেন্সির ফলে সেখানে একটা মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়। মিসেস ইন্দিরা গান্ধী তিনি ইলেকশন হেরে যান এবং 1978-এ জনতা পার্টি পাওয়ারে আসে। এই জনতা পার্টিকে হেড করেছিলেন মোরারজি দেশাই। যখন ইলেকশন হারার পরে 1978-এ যখন মোরারজি দেশাই গভর্নমেন্ট পাওয়ারে আসে, তাদের কিন্তু এই সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ ইকোনমিক প্ল্যানিংকে ভালো লাগেনি। ঠিক আছে, তারা কি করলেন, এই 5 ইয়ার প্ল্যানিংকে কি করলেন, ডিসকন্টিনিউ করলেন বা টার্গেট করলেন এবং তারা কি করলেন, রোলিং প্ল্যানিং নিয়ে আসলেন। রোলিং প্ল্যানটা কি, এটা আমরা এর আগে ক্লাসে আমরা দেখেছি যে এমন একটা প্ল্যানিং, যেই প্ল্যানিং এ কি করা হয়, প্রত্যেক বছর নতুন একটা প্ল্যানিং স্ট্রাকচারকে ফলো করা হবে। ওকে, 1978-এ 5 ইয়ার প্ল্যানিংকে টার্মিনেট করার পর আমাদের জনতা পার্টি কি নিয়ে আসে, রোলিং প্ল্যানিং নিয়ে আসে। এই রোলিং প্ল্যানিং সব থেকে বেশি এমফেসাইজ করেছিল স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপর। স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপর এই রোলিং প্ল্যান আমাদের 1978 এবং 1979 এই 10 ইয়ার পর্যন্ত চলে। পলিটির দিক দিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এমার্জেন্সি, যেটা মিসেস ইন্দিরা গান্ধী 1975-এ লাগিয়েছিলেন। সেই এমার্জেন্সিটা তোমাদের ইন ডিটেলে পড়তে হবে। এর জন্য তোমরা পলিটি কোনো লেকচারকে তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, আমি শুধু ইকোনমিক্সের জন্য যে কারণটা ছিল যে আমাদের 1978-এর পর 5 ইয়ার প্ল্যানিং টার্মিনেট হওয়ার পিছনে যে কারণটা ছিল, সেই কারণের জন্য আমি এটাকে ইউজ করলাম। শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 25 জুন 1975-এ এমার্জেন্সি লাগিয়েছিলেন মিসেস ইন্দিরা গান্ধী এবং 1978-এ জনতা পার্টি পাওয়ারে এসেছিলেন, কারণ মিসেস ইন্দিরা গান্ধী তিনি কি হেরে গিয়েছিলেন, ইলেকশন হেরে গিয়েছিলেন। আর যখনই জনতা পার্টি পাওয়ারে এসেছিল তখনই আমাদের স্টার্ট হয়ে যায় রোলিং প্ল্যানিং 1978, 1979। এবং এই রোলিং প্ল্যানিং সব থেকে বেশি যে জিনিসটার উপর এমফেসিস বা জোর দিয়েছিল সেটা ছিল কি, আমার স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এই যে রিমার্কেবল গ্রোথ আমরা এই 5 ইয়ার প্ল্যানিং এ দেখতে পাই, এর পিছনে কতগুলো কারণ ছিল। ঠিক আছে, তার মধ্যে যে প্রথম যে কারণ, সেই প্রথম কারণটা হচ্ছে এই সময় কতগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম লঞ্চ করা হয়। ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কি করা হয়, লঞ্চ করা হয়। তার মধ্যে প্রথম ছিল কি 20 পয়েন্ট প্রোগ্রাম। 20 পয়েন্ট program. Second one is minimum needs program. Minimum needs program. এই দুটি প্রোগ্রামের মাধ্যমে ডাইরেক্টলি টার্গেট করা হয় আমাদের যে প্রথম এবং ফার্স্ট যে অবজেক্টিভ ছিল, গ্রোথ ফর সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস বলতে আমাদের যে সব থেকে পুয়ার সেকশন ছিল, মানে পভার্টি এলিভেশনের জন্য যে কম্পোনেন্টটাকে আমরা নিতে পারি, সেটা কি ছিল, আমাদের রুরাল ইকোনমি বা রুরাল এরিয়া। এই মিনিমাম নিডস প্রোগ্রামের মাধ্যমে এই রুরাল ইকোনমি বা রুরাল এরিয়াকে টার্গেট করা হয়, যেখানে আমাদের স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, রোডস, স্কুলস, হেলথ, এই যে প্রাইমারি যে ফ্যাক্টরগুলো, বেসিক নিডের যে প্রাইমারি ফ্যাক্টর, এই প্রাইমারি ফ্যাক্টরগুলোতে ফোকাস করা হয়। রুরাল এরিয়া কি প্রোভাইড, স্যানিটেশন প্রোভাইড করা হয়, ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা হয়, রোডস প্রোভাইড করা হয়, স্কুল, হেলথ। এদিক দিয়ে যে রুরাল ইকোনমি, সেই রুরাল ইকোনমিকে সচল করার জন্য বেসিক্যালি এখানে গরিবি হটাও বা পোভার্টি এলিভেশনের জন্য যে পার্টিকুলার যে টার্গেট এরিয়া ছিল, সেই টার্গেট ছিল রুরাল এরিয়া। সেই রুরাল এরিয়াকে ডেভেলপ করার জন্য 20 পয়েন্ট প্রোগ্রাম বা মিনিমাম নিডস প্রোগ্রামকে এই 5 ইয়ার প্ল্যানিং এ লঞ্চ করা হয়।
এই ছিল ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এর সাকসেস। এখানে যে জিনিসগুলোর উপর ফোকাস করেছিল তার মধ্যে ছিল এমপ্লয়মেন্ট, গরিবি হটাও এন্ড সোশ্যাল জাস্টিস। এখানে টার্গেট করা হয় 4.4% গ্রোথ, আমরা অ্যাচিভ করেছিলাম 4.8% গ্রোথ। তো এই ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এই পর্যন্তই।